মিথি ভ্রু কুচকে তাকিয়ে থাকে নাজিমের যাওয়ার পানে। বিরক্ত হয় তার সাসপেন্স ক্রিয়েট করা কথা বলে। অতঃপর ইন্ডিয়ার যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে লেগে পড়ে ব্যাগ প্যাক করতে। রাত 2টার ফ্লাইট তাদের। সমস্ত ব্যাগ গাড়িতে উঠিয়ে তারা একসাথে বেরিয়ে পড়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে। মিথি কিংবা বাচ্চারা এখনও কেউ জানে না তারা কোথায় যাচ্ছে, শুধু জানে একটা সারপ্রাইজ ট্যুরে যাচ্ছে তারা। দীর্ঘ 16 ঘন্টা জার্নি করে অবশেষে ফ্লাইট ল্যান্ড করল। বিজনেস ক্লাসে জার্নি করায় তাদের তেমন একটা অসুবিধা হয়নি। পুরোটা সময় বেশ আরামে ঘুমিয়েই কাটিয়েছে তারা। মিথি এখনও জানে না তারা কোথায় যাচ্ছে। অবশেষে ফ্লাইট ল্যান্ড করার সময় জানালার বাইরে তাকাতেই কেমন যেন চেনা চেনা লাগে সব কিছু। যেন অনেক চেনা জায়গা এগুলো। কোনো বিশেষ একটা টান এখানের সাথে, কেমন একটা আপন আপন অনুভূতি। ফ্লাইট থেকে নেমে এয়ারপোর্টে আসতেই মিথি তবদা খেয়ে যায়। তারা দিল্লিতে, ভাবতেই চোখ ছলছল করে ওঠে তার। পাশ ফিরে একবার তাকায় নাজিমের দিকে, যার দৃষ্টি অন্তর্নিহিত তারই দিকে। আচমকা খুশিতে নাজিমকে জড়িয়ে ধরে মিথি। নাজিমের ডান হাতে আঁকড়ে ধরা মোহর হাত, তাই সে বাম হাতে জড়িয়ে ধরে মিথির কোমর। অতপর কানের কাছে ঠোঁট নিয়ে গিয়ে ধিমি কণ্ঠে বলে ওঠে, 2 বাচ্চার বাবা হয়ে গেলাম, বউকে আদর করে। বউদের এইটুকু চোখের ভাষা বুঝবো না, তাহলে কি আর প্রেমিক পুরুষ হলাম? মিথি কিছু বলে না নাজিমকে, শুধু কৃতজ্ঞতা স্বরূপ শক্ত করে আঁকড়ে ধরে বাম হাতে তাকে, কারণ তার ডান হাতে আঁকড়ে ধরে আছে ছোট প্রত্যুষকে। মিথি আর নাজিম একে অন্যকে জড়িয়ে ধরে আছে, আর তাদের অন্য হাতে তাদের সন্তানরা। দৃশ্যটা চোখে পড়ে একজন ক্যামেরাম্যানের। সে মুহূর্ত সময়ে অপব্যয় না করে খুট করে ক্যামেরায় ক্যাপচার করে ফেলে এই দৃশ্য। আচমকাহীন ঘটনায় অপ্রস্তুত হয়ে যায় মিথি নাজিম দুজনেই। ফটোগ্রাফার লোকটা এগিয়ে এসে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলে ওঠে। নাজিম হাসি মুখে আরও বেশ কিছু কথাবার্তা বলেন সেই ভদ্রলোকের সাথে। অতপর নিজের ফোনের ছবিটা ট্রান্সফার করার সাথে সাথেই ডিলিট করে দেওয়া হয় ক্যামেরা থেকে ছবিটা। হৃদিতাকে সাজাতে বসেছে পার্লারে মেয়েরা। বিগত 1 ঘন্টা ধরে রুমের দরজা বন্ধ করে তাকে সাজাচ্ছে তারা। এদিকে নূর পাগল প্রায় হৃদিতার কাছে যাওয়ার জন্য, কিন্তু ওই ঘরে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। দিলার সাহেব এতক্ষণ ধরে বহু কষ্টে নূরকে ভুগিয়ে রাখলেও এবার আর পারলেন না। সে দৌড়ে গিয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকলো বাইরে থেকে। পার্লারের মেয়েগুলো বিরক্ত হয়ে দরজা খুলে ঝাড়ি দেওয়ার প্রস্তুতি নিতেই লাল রঙের গাউন পরা বাচ্চা একটা মিষ্টি মেয়েকে দেখে তাদের রাগ পানি হয়ে যায়। মেয়েগুলোকে তোয়াক্কা না করে সে ধপধপ পা ফেলে ভেতরে ঢুকে সোজা উঠে পড়ে রীতিতার করে। রীতা হাসি মুখে মেয়েকে বুকে টেনে নেয়, অতপর মোলায়েম কণ্ঠে বলে ওঠে, কি হয়েছে আমার নূরের, এত রাগ কেন? নূর চিন্তিত ভঙ্গিতে বেশ কিছুক্ষণ হৃদিতার দিকে তাকিয়ে থাকে, অতপর খিলখিল করে হেসে জবাব দেয়, তোমাকে এতক্ষণ দেখতে দেয়নি, তাই রাগ হয়েছিল, কিন্তু তোমাকে দেখেই তো রাগ ফুঁস হয়ে গেছে। একদম বিউটিফুল লাগছে তোমাকে মা, পুরো ফেয়ারি টেলস প্রিন্সেস। বিশাল এক ফুলের স্টেজ সাজানো হয়েছে হৃদিতারের বাগানের সাইডের অংশে। আলো বাতির ঝলকানিতে একেবারে ঝলমল করছে চারিদিক। কাছেই কোনো এক কাঠগোলাপ গাছ হতে ভেসে আসছে মিষ্টি মনোহরণকারী সুগন্ধ। বাড়ির গেট থেকে স্টেজ পর্যন্ত পেতে রাখা রেড কার্পেটের ওপর গোলাপের পাপড়ি। হৃদিতা এক পা করে যত এগিয়ে যায়, অসম্ভব রকম লজ্জা ও ভালো লাগা মিশ্রিত এক অনুভূতি গ্রাস করে ফেলে তাকে। হৃদিতাকে এগিয়ে আসতে দেখে ফারহান আচমকাই উঠে দাঁড়িয়ে পড়ে। ঠোঁট দুটো ফাঁক হয়ে পড়ে নিজ দায়িত্বে। বুকে শিরশিরি এক ব্যথার অনুভূতি হয়। বেড়ে যায় হৃদযন্ত্রের কার্যক্রম। হৃদিতা যত এগোতে থাকে, ফারহানের হৃৎপিণ্ড তত বাড়তে বাড়িতে ফেলে তার স্পন্দন। একসময় হৃদিতা মাত্র কয়েক হাত দূরত্বে স্টেজে থাকে। ফারহানের হৃৎপিণ্ড যেন ফেটে বের হয়ে আসার উপক্রম। সাদা মখমলের মতো ত্বকে টকটকে লাল রংটা যেন বিধ্বংসী লাগছে। সাথে ভারী গয়না, হালকা মেকআপ, ঠোঁটে ডার্ক লিপস্টিক, সেই সাথে ঠোঁটের কোণে বুকে তীর ছুঁড়ে দেওয়ার মতো হালকা হাসি। সব মিলিয়ে ফারহানের হৃদযন্ত্রণার একমাত্র অধিকারিণী, যাকে দেখে ক্রমাগত বেড়েছে তার হৃদয়ের ব্যথা। একসময় রীতি তাকে দেখতে দেখতেই বুকে হাত চেপে পড়ে যেতে ধরে ফারহান। অতপর সকলে হো হো শব্দ করে শাবাশি দেয় তাকে। আর বন্ধু মহলের কিছুজন ফারহানকে ধরে ফেলে পেছন থেকে। রীতিতা আর চোখে এসব দেখে লজ্জায় রাঙা হয়ে ওঠে আরও খানিকটা।
হৃদিতা স্টেজের কাছে এসে দাঁড়াতেই ফারহান এগিয়ে এসে নতজানু হয়ে বাম হাত বুকে ঠেকিয়ে ডান হাত এগিয়ে দেয় হৃদিতার দিকে। হৃদিতা ফারহানের ভঙ্গিমা দেখে নিঃশব্দে হেসে হাত রাখে তার হাতে। অতঃপর চট করে চুমু দেয় হৃদিতার হাতের উল্টো পিঠে। হৃদিতা ভয় পেয়ে সতর্ক দৃষ্টিতে চারিদিকে তাকাতেই ফারহান কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে ওঠে, কেউ দেখেনি কিছু? ফারহানের কথা শেষ হতেই লুবা উচ্চ স্বরে হল্লা করে বলে ওঠে, আমরা কেউ কিন্তু কিছু দেখিনি। লুবার কথার সাথে তাল মিলিয়েছে বাকি বন্ধুরাও, সাথে হল্লা করে একসাথে এসে ওঠে সবাই। লজ্জা পেয়ে ফারহানের হাত খামচে ধরে হৃদিতা। তার সাহস হচ্ছে না সামনে কিংবা আশেপাশে কারোর দিকে তাকানোর। কেমন যেন এক লজ্জার আস্তরণ আচানক ঘিরে ধরেছে তাকে। স্টেজের দুই পাশে নির্দিষ্ট স্থানে বসানো হলো দুইজনকে। মাঝখানে টেনে দেওয়া সাদা কার্টেন। কাজে বিয়ের নিয়ম কানুন শুরু করতে গেলে আচমকা তাকে থামিয়ে দেয় ফারহান। অতপর আশেপাশে তাকিয়ে খোঁজ চালায় কারোর। ফারহানকে আচমকা থেমে যেতে দেখে উৎকণ্ঠা সকলের মাঝে। অতপর ফারহান ইশারায় লুবাকে ডেকে কিছু একটা বলে কানে কানে। কিছুক্ষণের মাঝেই লাল টকটকে গাউন পরিহিতা মিষ্টি মেয়ে নূরকে সাথে করে নিয়ে আসে লুবা। নূরের হাত ধরে তাকে স্টেজের উপর নিয়ে আসে ফারহান। অতপর বসিয়ে দেয় হৃদিতার পাশে। এরপর ঠোঁটের কোণের হাসি স্ফীত করে বলে ওঠে, নাও পারফেক্ট। ফারহান পর্দার আড়াল হতে দেখছে তার দুই পরীকে। একজন যাকে দেখলে বুকের ব্যথা বেড়ে যায়, তার শিহরণ ছড়ায় দেহ মনে। আর একজন যার মিষ্টি হাসিতে ছোট ছোট কথায় তার সকল ক্লান্তি দূর হয় নিমিষেই। কাজী সাহেবের ডাকে হুঁশ ফেরে ফারহানের। এগিয়ে দেওয়া কাগজে সই করে ফেলে চটজলদি। অতপর কাজী সাহেবের কথা মতো 3 কবুল বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হয় পরিবেশ। এরপর পালা হৃদিতার। সই করার সময় হাত কাঁপে তার। চুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে কাগজে। অতপর কবুল বলতে গিয়ে কণ্ঠ রোধ হয়ে আসে তার। এই সময়টা প্রতিটা মেয়ের জন্য বড্ড উন্মাদ দিবার সময়। এই এক কবুলের মাধ্যমে এতদিনের ভিটে মাটি পর হয়ে যাবে তার। যে বাড়িতে ছোট থেকে বড় হওয়া তার জীবনের অর্ধেক পা দেওয়া, সেই বাড়ির অতিথি হয়ে যাবে। আর জোর গলায় বলতে পারবে না এটা আমার বাড়ি। তপ্ত এক দীর্ঘশ্বাস ফেলে খানিকটা সময় নিয়ে এই 3 কবুল বলে উঠল হৃদিতা। সাথে সাথেই তার গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জলের ধারা। এই অশ্রু যেমন প্রাপ্তি তেমনই বেদনার। উৎসবমুখর বাড়িটাতে বিষাদের ছায়া নেমে আসার ক্ষণ ঘনিয়ে এলো বিদায় বেলা। দিলাত সাহেবের বুকে মাথা রেখে অঝরে কেঁদে চলছে হৃদিতা। মেয়েকে এহেন ভঙ্গুর অবস্থায় এর আগে কখনো আবিষ্কার করেননি দিলাত সাহেব। বুক ভেঙে কান্না বেরিয়ে আসছে তার। মেয়েকে ছেড়ে তিনি তো থেকেছেন বহু সময় বাইরে। খুব বেশি সান্নিধ্য যে তারা একে অন্যের পেয়েছেন এমনটা তো নয়। তবুও কেন যেন আজ শূন্য লাগছে বুকটা। হাহাকারের রিক্ত দমকা বাতাস ভাসিয়ে নিয়ে যাচ্ছে তাকে। এই বিশাল বাড়িটা আজকের পর একদম খালি হয়ে যাবে। তবুও যে সময় অসময়ে আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয় বুকে পাথর বেছে। হৃদিতার হাত ধরে গাড়িতে উঠিয়ে দিলেন তিনি। শেষ বেলায় একবার আদুরে আলিঙ্গনে ছুঁয়ে দিলেন হৃদিতার মাথা। হৃদিতা ছলো ছলো চোখে শুধু দেখলো বাবাকে। অতপর ফারহানের হাত ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠেন, বিগত সময়গুলো তোমার অজানা না। আমার জায়গায় অন্য কোনো বাবা হলে হয়তো এত সহজে সব কিছু মেনে নিত না, অথচ আমি শব্দ উচ্চারণ ছাড়াই মেনে নিয়েছি তোমাকে। কারণ এটাই আমার মেয়ের সুখ। মামরা মেয়েটাকে আভিজাত্য দিলেও সুখ দিতে পারিনি আমি কখনো। আমাকে ভালোবেসে তার জীবন খুব একটা সুখময় ছিল না। সব কিছুর পরেও এখন তোমরা এক হয়েছ, নতুন করে একসাথে পথ চলা শুরু করেছ। আমার মেয়েটাকে শুধু কষ্ট দিও না। আমি তার চোখে তোমাকে ঘিরে গড়ে ওঠা যে সুখটুকু দেখেছি সেটা যেন বহাল থাকে। এটাই আমার অনুরোধ তোমার কাছে। ফারহান আবেগ আপ্লুত হয়ে জড়িয়ে ধরে দিলাত সাহেবকে। অতপর নমনীয় ও স্ফীত কণ্ঠে বলে ওঠে, আজ এই কান্না তার শেষ কান্না, কথা দিলাম। আমার অবহেলায় গড়ে ওঠা প্রতিটা দুঃখের স্তূপ ভেঙে চুরে সবটুকু সুখ হিসেবে ধরা দেবে ওর জীবনে। আমি ওয়াদা করলাম। চোখের কোলে ছাপিয়ে ওঠা জলটুকু মুছে সকলের থেকে বিদায় নিয়ে নূরকে কোলে তুলে নিয়ে ফারহান উঠে বসে গাড়িতে। সুসজ্জিত বাসর ঘরে বধূ বেশে বসে আছে হৃদিতা। কতগুলো দিন, কতগুলো প্রহর অপেক্ষা গুনেছে এই দিনটার। অবশেষে আজ তার ভালোবাসা পূর্ণতা পেয়েছে, রং পেয়েছে তার প্রতীক্ষা। আচমকা টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তার চোখ হতে। হালকা হেসে সেটা মুছে ফেলে সে আঙুলের ডগা দিয়ে।
প্রায় 1 ঘন্টা হয়ে গেছে সে একভাবে বসে আছে, কোমর ধরে গেছে, অথচ ফারহানের আসার কোনো সারা শব্দ নেই। ভারী মেকআপ অর্নামেন্টের ভারে রীতিমতো নুয়ে পড়েছে সে যেন। ক্লান্তিতে পিঠটা বেডে ঠেকিয়ে দেয় হৃদিতা। ছাদটা অন্ধকারে আচ্ছন্ন। সিলে কোঠার ঘর হতে হালকা আলো এসে লুটিপুটি খাচ্ছে মেঝেতে। সেটার আলোতেই অল্প স্বল্প দেখা যাচ্ছে কিছু। কিছুক্ষণ হলো ফারহান এসে দাঁড়িয়েছে এখানে। আচমকা পাশে কারোর উপস্থিতি টের পেয়ে না তাকিয়ে হালকা হাসল সে। অতপর স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, কেমন আছিস? ভীষণ ভালো আছি। আসবি বলিসনি তো, এভাবে হুট করে যে চলে এলি? নাজিমের সারপ্রাইজ ছিল, নিজেও জানতাম না আসবো। অনেক বদলে গেছিস কিন্তু। এতখানি ভালোবাসা, এমন পাগল প্রেমিক পেয়ে নিজে থেকেই ভুলে গেছি তার রঙে। কতটুকু বলতে গিয়ে মাথা নুইয়ে ফেলল মিথি। খানিকটা লজ্জা হলো, মুখ দৃষ্টি হলো নত। ভালোবাসার ব্যাপারটা কেমন যেন, তাই না? আমরা সময় বুঝি না, আবার অনেক সময় দেরি হয়ে যায় বুঝতে। ততদিনে আর করার মতো কিচ্ছু থাকে না। ভুল মানুষের সঙ্গ পেয়ে ভুল মানুষকে ভালোবেসে একটা সময় পর ভালোবাসার প্রতি বিতৃষ্ণা জন্ম নেয়। অথচ ভালোবাসা যদি সত্যি হয়, মানুষটাও যদি সঠিক হয়, তবে তাকে নিয়ে বাঁচতে ইচ্ছে করে শুধু। জীবনটাকে আর বোঝা মনে হয় না। সবচাইতে ভালো জিনিস কি জানো ফারহান? আমরা সময় থাকতে আমাদের ভুলগুলো বুঝেছি মোহ আর ভালোবাসার তফাৎ। বুঝেছি ভুলগুলোকে আঁকড়ে জীবনে বাঁচা যায় শুধু, কিন্তু ভালো থাকা যায় না। ভালো থাকতে গেলে জীবনে কোথাও না কোথাও একটু স্বার্থপর হতে হয়। তুই ভালো আছিস দেখে অনেক ভালো লাগলো মিথি। নয়তো কোথাও না কোথাও ভেতরে ভেতরে একটা অপরাধবোধ থেকেই যেত, তো জীবন নষ্ট করার অপরাধবোধ। যাও, এখন তোমার বউ রুমে অপেক্ষা করছে তোমার জন্য। এখানে এসে আমাদের একসাথে দেখলে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলবে। দুজনেই হেসে ওঠে একসাথে। দুজনকে ভীষণ প্রাণবন্ত লাগছে আজ, অথচ তাদের একসময় একসাথে হওয়ার কথা ছিল। এতে কি এই প্রাণ খোলা হাসি থাকতো তাদের মুখে? হয়তো না। এজন্যই তো বিধাতা তাদের দুজনের জীবন দুই মেরুতে বেঁধেছেন। দরজার শব্দ পেয়ে নড়ে চড়ে ওঠে হৃদিতা। আগের মতোই ঘোমটা টেনে বসে পরে সোজা হয়ে। ফারহান এগিয়ে আসে ধীর গতিতে। তার এগিয়ে আসার গতিতে হৃদস্পন্দন বেড়ে যায় হৃদিতার। ফারহান এতক্ষণে একদম কাছে এসে দাঁড়িয়েছে। অতপর বিছানায় বসে এগিয়ে যায় হৃদিতার কাছাকাছি। এরপর আলতো হাতে ঘোমটা তুলে দেয় মাথার। হৃদিতার দৃষ্টি নত। ফারহান মুচকি হেসে হৃদিতার ললাটে আঙুল দিয়ে উঁচু করে মুখ। হৃদিতাও কিয়ৎক্ষণ সময়ের জন্য চোখে রাখে ফারহানের চোখে। অতপর আবেগ মাখা ঘোলাটে কণ্ঠে ফারহান বলে ওঠে, মাশাল্লাহ, এক টুকরো চাঁদ আজ ধরণীতে অতিরিক্ত। আকাশের চাঁদের তো আজ বড় ঈর্ষার দিন। হৃদিতা লজ্জায় দুই হাতে ঢেকে ফেলে মুখ। ফারহান হাসে নিঃশব্দে হৃদিতার কর্মকাণ্ডে। উষ্ণ গরমের ভ্যাপসা আবহাওয়াকে শীতলতা প্রদান করতে আগমন ঘটেছে বৃষ্টির। রোদের উত্তাপে খা খা করা ধরণী নির্বিঘ্নে শুষে নিচ্ছে বৃষ্টির আর্দ্রতা। আবেশে মেখে নিচ্ছে তার সুগন্ধ, লেপটে নিচ্ছে শরীর। অন্ধকার ঘরের খোলা জানালার কপাট হতে আশ্রে পড়া বজ্র বিদ্যুৎ এর আলোতে যেভাবে একে অন্যের সাথে লেপটে রয়েছে একদল সদ্য বিবাহিতা কপতি, যেভাবে তারা শুষে নিচ্ছে একে অন্যের উত্তাপ, ঠিক যেন বৃষ্টির পরিপূরক। সময়টা মধ্যরাত্রি। ধরনের সাথে সাথে কক্ষের মানুষগুলো ক্লান্ত বিধ্বস্ত। ফারহানের উদম বুকে মাথা রেখে শুয়ে আছে হৃদিতা। চোখে তার ঘুম নেই। একবার মাথা উঁচু করে দেখে নিল সে ফারহানকে। খুবই নিমগ্ন সে। ভারী ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে। হৃদিতা হালকা হেসে আবারও পূর্বের ন্যায় মাথা রাখল তার বুকে। অতপর মশগুল হয়ে পড়ল কয়েক বছর আগে সেই অনাকাঙ্ক্ষিত অমোঘ এক সত্যের মুখোমুখি হওয়ার ক্ষণে। অনেক খোঁজখবর নিয়ে হৃদিতা জানতে পারে সেদিন হসপিটালে যখন ফারিহা বেগমকে লেবার পেন অবস্থায় ওটিতে ঢোকানো হয়, সেই মুহূর্তে তাদের পরিবারের একজন সদস্য গোপনে টাকার বিনিময়ে একজন নার্সের সাথে চুক্তি করেন। ওটি শেষ হওয়ার আগে সেই নার্স তাকে জানায় ফারিহা দুই যমজ পুত্রের জন্ম দিয়েছেন। হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তার হৃদয়। ছেলে সন্তান জন্ম না দিতে পারার হাহাকার আর সম্পত্তির ভাগ হতে বঞ্চিত হওয়ার ভাবনা জেগে বসে তার মাথায়। ফলস্বরূপ সেই নার্সকে দিয়েই সরিয়ে ফেলেন এক সন্তানকে, আর প্রকাশ্যে একজন মৃত সন্তানকে এনে দেখান তাদের সামনে। এই সমস্ত খোঁজখবর নিতে তাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল লুবা। ফারিহার থেকে কৌশলে সেই হসপিটালের নাম জানা থেকে শুরু করে নিজের মায়ের করা ঘৃণ্য অপরাধের স্বীকারোক্তি, সবটুকু সাক্ষী সে নিজেই।
ততদিনের রীতিমতো অনেকখানি অসুস্থ লতিফা বেগম হসপিটালে অ্যাডমিট। এমন এক সময় রিদিতা তাকে সরাসরি আক্রমণ করে কথার জোর করে অতীতের ঘটনা জানার চেষ্টা করে। অতঃপর রিদিতার সন্দেহই সঠিক প্রমাণ হয় এসবের পেছনে দায়ী লতিফা। তবে তিনি বাচ্চাটাকে মারতে চাননি, তাই তো নার্সকে নিয়ে কোনো এক অনাথ আশ্রমে পাঠিয়ে দেন ছেলেটাকে। এরপর এতগুলো বছর কেটে গেলেও আর কোনো খোঁজ নেননি, আর না শেষের জঘন্য ঘৃণ্য কাজের কথা জানতে দিয়েছেন কাউকে। তবে আজকাল তিনি আর তার অপরাধগুলোকে যেন স্পষ্ট দেখতে পান চোখের সামনে। হাউমাউ করে কান্না করে মাফ চান নিজের কৃতকর্মে। রীতিতা সবটুকু শুনে কোনো প্রকার উত্তর না করেই বেরিয়ে আসে সেখান থেকে। এরপর অনেকগুলো বছর লোবাও ঠিক মতো কথা বলতো না মায়ের সাথে, শুধুমাত্র দায়িত্ব কর্তব্যটুকু থেকেই দেখভাল করতো লতিফার। কিন্তু সময়ের সাথে সাথে সেও বুঝেছে লতিফা সত্যিই অনুতপ্ত সব কিছুর জন্য। এছাড়া সে তার কাজের শাস্তি পেয়েছে, প্রতিনিয়ত পাচ্ছে। তবে আর কেন অযথা ঘৃণা পুষে রাখা তার প্রতি? ভাবনার মাঝেই চোখের কোল ঘেঁষে জল গড়িয়ে পড়ল রীতিতার। ফারহানকে কিংবা এই পরিবারের আর কাউকে অতীতের এই অংশটুকুর সাথে পরিচয় হতে দেবে না সে। অতীতকে অতীত হিসাবে মাটি চাপা দেবে। যে মানুষটা আর দুনিয়াতেই নেই তার বিষয়ে জানিয়ে অযথা কষ্ট বাড়িয়ে কী লাভ? বৃষ্টি স্নাত রাতের শীতল বাতাস গায়ে লাগতেই কাঁপুনি ধরে যায় হৃদিতার। সে আর একটু এগিয়ে যায় ফারহানের দিকে। অতঃপর দুশ্চিন্তা ভুলে হালকা হেসে নিশ্চিন্তে বুঝে ফেলে চোখ দুটো। দরজায় অনবরত কড়াখাতে ঘুম ভেঙে যায় ফারহানের। পাশে তাকিয়ে এলোমেলো বস্ত্র পরিহিতা প্রেয়সীকে নিশ্চিন্তে তার বুকে ঘাপটি মেরে শুয়ে থাকতে দেখে ঠোঁট কামড়ে হাসি সে। অতঃপর খুব ধীরে সুস্থে তাকে বুক থেকে নামিয়ে শুয়ে দেয় বালিশে। গায়ে টেনে দেয় কাঁথা, কপালে লেপটে থাকা এলোমেলো চুল সরিয়ে আলতো করে ঠোঁট ছোঁহায় ললাটে। ইতিমধ্যে করাঘাত বেড়েই চলেছে। এত সকালে নতুন দম্পতির ঘরে ফাজলামি করে করাঘাত একমাত্র লুবাই করতে পারে। ভাবনা মতো চোখ মুখ গম্ভীর করে তাকে জোরসে একটা বকা দেওয়ার উদ্দেশ্যে দরজা খুলতেই ছোট নূরকে ঘুম ঘুম চোখে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তির রেশ কেটে যায় তার এক নিমেষেই। মেয়েটার ঘুমের রেশ কাটেনি এখনো। মাকে ছাড়া ঘুমানোর অভ্যাস নেই, তাই হয়তো সকাল হতেই খোঁজ শুরু করেছে তার। এখনো এক হাতে চোখ কষলাচ্ছে সে। ফারহান নিচু হয়ে কোলে তুলে নেয় ছোট নূরকে। অতঃপর এক হাতে দরজা লাগিয়ে এগিয়ে যায় বিছানার দিকে। ফারহানের বুকের উপর শুয়ে আছে নূর। দুজনেই ঘুমে কাদা একেবারে। এমন দৃশ্য দেখে চোখে জল চলে আসে হৃদিতার। মাত্রই ঘুম ভেঙেছে তার। পাশে তাকাতেই এমন এক হৃদয়স্পর্শী দৃশ্য দেখে চোখ ছলছল করছে তার। নূরকে এভাবে এতখানি আপন করে নেবে ফারহান, এটা কল্পনাতীত ছিল তার কাছে। নূরও যেন কিভাবে একেবারে খুব অল্প সময়েই ফারহানের সাথে ভীষণভাবে মিশে গিয়েছে। দূর থেকে কেউ তাদের দেখলে বুঝবেই না যে তারা অল্প দিনের পরিচিত মাত্র। অগোছালো নিজেকে আলগোছে সামনে হৃদিতা খানিকটা ঝুঁকে চুমু খেল নূরের গালে। অতঃপর চোখ ঘুরিয়ে ফারহানের দিকে তাকাতেই ঝটকা গেল যেন। কিছুক্ষণ আগেই চোখ বুঝে থাকা মানুষটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। লজ্জায় আড়ষ্টতায় সেদিকে তাকাতে পারল না সে। কেমন যেন হাঁসফাঁস লাগছে তার। নিজের অবস্থা সম্পর্কে বোধ হতেই লজ্জায় আরও খানিকটা কুকড়ে গিয়ে সরে আছে বিছানার কিনারে। হৃদিতার পরনে ফারহানের সাদা শার্ট, বোতাম যার এলোমেলোভাবে লাগানো। ফারহানের দিকে পিঠ করে লজ্জায় জুবুথুবু হয়ে শুতেই টান পড়ে তার শার্টে। ফারহান এক হাতে মেয়েকে বুকের সাথে আগলে অপর হাত টেনে ধরে হৃদিতার শার্টের গলার পেছন হতে। ফলস্বরূপ সামনের দিকে গলায় এসে বাঁধে শার্টের বোতাম লাগানো অংশ। হৃদিতা আড়ষ্ট ভরা কণ্ঠে পড়ে, কি হচ্ছে কি ফারহান, ছাড়ো আমাকে। ধরে তো নেই তোমাকে, আমি তো শুধু আমার জিনিস ধরে টানাটানি করছি। এই মুহূর্তে আমি চাইলে আমার শার্টটা টান দিয়ে নিয়েও নিতে পারি। কিন্তু কতটুকু কর্ণগোচর হতেই হৃদিতা আটকে ওঠে। দ্রুত খামচে ধরে শার্টের দুই হাতা। হৃদিতার এহেন আচরণে ঠোঁটে বাঁকা হাসি ফুটে ওঠে ফারহানের। অলস কণ্ঠে পড়ে ওঠে, এসব না চাইলে চুপচাপ আমার বুকে এসে ঘুমো, কুইক। আজ বেলা করে উঠলে কেউ কিচ্ছু বলবে না। তোমার ঘুম প্রয়োজন, কাম ফার্স্ট। অগত্যা হৃদিতাকে এগিয়ে যেতে হলো তার কথা মতো। ফারহান এক হাতে মেয়েকে বুকে জড়িয়ে অন্য হাতে জড়িয়ে ধরল প্রেয়সীকে তার বুকের সাথে। অতঃপর সময় নিয়ে লম্বা একটা চুমু খেল হৃদিতার কপালে। এই মুহূর্তে এই পৃথিবীতে তার চেয়ে সুখী বোধহয় আর কেউ নেই। হারিয়েও সব পেয়েছে আছে, এটুকু ভাগ্য বা কয়জনেরই হয়। রাতের রিসেপশনের অনুষ্ঠান ফারহান হৃদিতার। অথচ দুপুর গড়িয়ে গেল তবুও তাদের কোনো খোঁজ নেই। চিন্তায় এদিক সেদিক ছোটাছুটি করেছেন ফারিহা।
যদিও বের হওয়ার সময় তারা বলে গিয়েছিল বিকালের আগে ফিরে আসবে। জরুরি একটা কাজে আজই বের হতে হবে তাদের। তবুও মায়ের মনে দুশ্চিন্তার শেষ নেই। সকাল থেকে কোর্ট আর লয়ারের চক্কর কাটতে কাটতে অবশেষে ক্লান্ত অবস্থায় গাড়িতে উঠল দুজনে। ফারহান পাশ ফিরে রিদিতার দিকে তাকাতেই রিদিতা এগিয়ে এসে জড়িয়ে ধরল ফারহানের বাহু, মাথা রাখলো তার কাঁধে। অতপর গমগমে কণ্ঠে বলে উঠল, থ্যাংক ইউ আমার জীবনে আসার জন্য, থ্যাংক ইউ আমার কথা রাখার জন্য। ফারহান হালকা হেসে মনে করলো কাল রাতের কথা। বিয়ের রাতে যেখানে সব বধূ উপহার হিসেবে সোনা গয়না কিংবা নিজের পছন্দের কিছু চায়, সেখানে রিদিতা চেয়েছেন ফারহানের উপর লেগে থাকা দাগের মুক্তি। ফারহান যখন রিদিতার মুখ রেখে তাকে কিছু উপহার দেবে বলে জানায়, রিদিতা ফারহানের হাত আঁকড়ে ধরে বলে, আমার হাজবেন্ড, আমার অর্ধাঙ্গ, যে মানুষটা, তার উপর লেগে থাকা অহেতুক কলঙ্কের মুক্তি চাই আমি। 7 বছর আগে যে দাগ তুমি আমার কারণে মাথা পেতে নিয়েছিলে, আমি চাই তুমি নিজেই সবকিছুর স্বীকারোক্তি দাও। আমার তথ্য প্রমাণ আর তোমার স্বীকারোক্তি সব মিলিয়ে একসাথে পারবে তোমাকে নির্দোষ প্রমাণ করতে। আমি চাই না বড় হয়ে আমাদের নূরকে কেউ কখনো বলুক তার বাবা কোনো ভুল মানুষ, কেউ আঙুল তুলুক তার দিকে, বরং সে যেন গর্ব করে বলতে পারে তার বাবার কথা। ফারহান রেখেছে তার কথা। সকাল হতেই সেসব কাজে বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। এখন কেমন যেন শান্তি লাগছে তার। রিদিতাকে যত দেখে ততই অবাক হয়। একটা মেয়ে যার কোনো কিছুর অভাব নেই, না রূপ আর না ধন দৌলত, এমন একজন মেয়ে কিনা তার মতো সামান্য একজনকে ভালোবেসে এত কিছু করে। ফারহান আজ নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হলো, তার জীবন থাকতে রিদিতা আর নূরের গায়ে একটা আঁচড়ও লাগতে দেবে না। সত্যিকারের ভালোবাসার ক্ষমতা কতখানি তা আজ টের পেল ফারহান। রিদিতাকে যতই দেখে যেন আরও আকৃষ্ট হয়ে পড়ে তার প্রতি। কোনো এক অদৃশ্য চুম্বক শক্তি যেন প্রতিনিয়ত টেনে চলেছে তাকে নিজের দিকে, আর ফারহান নির্দ্বিধায় এগিয়ে যাচ্ছে সেদিকে। কিছু সময় এমন হয় যখন অনেক কিছু বলতে চেয়েও কিছু বলা হয় যায় না। ফাঁকা ফাঁকা লাগে মস্তিষ্ক, কণ্ঠরা অবরুদ্ধ জারি করে। আজ সময়টা এমনই। ফারহান গুপ্ত শুধু তপ্ত চুমু খেল রিদিতার ললাটে। অতপর গাড়ি ছুটে চলল নিজের গন্তব্যে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই ধীরে ধীরে জ্বলে উঠল চতুর্দিকের আলোর ঝলক। ফারহানদের বাড়িটা আজ কোনো রাজপ্রাসাদের চেয়ে কম লাগছে না। বাড়ির সাইডের ফাঁকা অংশে করা হয়েছে বিশাল স্টেজ, চারিদিকে ফুলের বেড়ি দিয়ে মণ্ডপ আকারে সাজানো। তাজা গোলাপ আর রজনীগন্ধার মন মাতানো সুবাসে বিস্ফোরিত সকলের ওষ্ঠ। এখনো হুড়োহুড়ি করে এদিক সেদিকের লাইট ডেকোরেশন ঠিক করছে ডেকোরেশনের লোকগুলো। ধীরে ধীরে সন্ধ্যা ঘন হতে শুরু করার সাথে সাথে আনাগোনা শুরু হলো লোকজনের। আত্মীয় স্বজনে মুখরিত পরিবেশ, হাতে খাবারের প্লেট নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে লোকগুলো। এদিকে স্টেজের কাছে পেতে রাখা আসনেও বসে আছেন কিছু লোক। আচমকা হই হুল্লোড়ের শব্দে সকলের নজর চলে গেল মেইন গেটের দিকে। অফ হোয়াইট রঙের পাঞ্জাবি পরা শেহজাদা স্টাইলে তার পাশাপাশি লাজুক মুখে নত মস্তিষ্কে ধীর পায়ে হেঁটে আসছে রিদিতা। পরনে তার অফ হোয়াইট রঙের লেহেঙ্গা, মাথায় ওড়নার উপর জলজল করা একখানা মুকুট, চোখে মুখে মেকআপের প্রলেপ স্বল্প হলেও স্নিগ্ধতার কমতি নেই। কি ভীষণ রকম স্নিগ্ধ লাগছে দুজনকে একসঙ্গে। পেছন থেকে বেজে উঠছে বিভিন্ন আতশবাজি আর হই হুল্লোড়ের শব্দ। আচমকা ফারহানের ইশারায় একজন পাশ থেকে এসে একটা মিনি মাইক্রোফোন অ্যাটাচ করে দিল ফারহানের পাঞ্জাবির বুকে। রিদিতা মাথা নিচু করে থাকায় তার কিছুই টের পেল না। হঠাৎ করে ফারহান চলন্ত রিদিতাকে ভাসিয়ে তুলল হাওয়ায়। ভ্যাবাচাকা খেয়ে ফারহানের গলা জড়িয়ে ধরল সে। ফারহানের ঠোঁটে দুষ্টু হাসি আর রিদিতার চোখে মুখে ভয় সংশয়। ফারহান যেন আরও বেশি মজা পেল রিদিতার এহেন ভঙ্গিমায়। চারদিক হতে ভেসে আসা উল্লাস আর সিটির শব্দে লজ্জায় মরি মরি অবস্থা রিদিতার। সে ফারহানের মুখের কাছে খানিকটা এগিয়ে ধিমি কণ্ঠে বলে উঠল, সবাই দেখছে তো, এখন এভাবে না প্লিজ, রাতে তোমার যা ইচ্ছা। এটুকু বলার পরই আচমকা রিদিতার খেয়াল হলো তার বলা কথাগুলো বেশ জোরে শব্দ করে শোনা যাচ্ছে। অতপর ভালো করে খেয়াল করতেই ফারহানের বুকের কাছে লেগে থাকা মাইক্রোফোন দেখে তার চক্ষু চড়ক গাছ। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। ইস, সকলের সামনে এভাবে কি বলল সে? এরপর সবাইকে মুখ দেখাবে কিভাবে? ফারহান বুঝল রিদিতার মনের অবস্থা, তাই তো তাকে একটু হালকা করতে প্রসঙ্গ পাল্টে সকলের অ্যাটেনশন টেনে নিল নিচের দিকে। আপনারা ভালোবাসা দেখেছেন তো সবসময়, কিন্তু আজ আমি আপনাদেরকে শোনাবো এক ভালো রাখার গল্প। এমন এক গল্প যেখানে প্রাপ্তির খাতা শূন্যের চেয়েও নিচে।
কিন্তু ভালো রাখার প্রবণতা সর্বোচ্চ। আমরা রোজ নিয়ম করে চেষ্টা করি নিজেদের ভালো রাখার, চেষ্টা করি আজকের থেকে কালকের দিনটা সুন্দর করে তুলতে, ভাবি নিজের ভবিষ্যৎ নিয়ে। অথচ আমি এমন একজন মানুষকে চিনি যে তার জীবনের সবচেয়ে সেরা কষ্ট দেওয়া মানুষটাকে ভালো রাখতে গিয়ে রোজ ভেবেছে, নতুন করে পরিকল্পনা সাজিয়েছে তাকে ভালো রাখার উদ্দেশ্যে। সে অবহেলা পেয়েছে, অবমাননা পেয়েছে, অপমানও হয়েছে চূড়ান্ত, এমনকি তাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বেরো করে দিয়েছে। অথচ তার অপরাধ কি ছিল জানেন? সে পাগলের মতো ভালোবেসেছিল আমাকে। সে সাধ্যমতো চেয়েছিল নিজের একতরফা ভালোবাসা গোপন রাখতে, কিন্তু পারেনি। ধসে পড়া প্রাচীর ভেদ করে লাভার ন্যায় উন্মোচন ঘটেছে তার ভালোবাসার। আমাকে ভালোবেসে সে ঘর ছেড়েছে, পরিবার ছেড়েছে, এমনকি নিজের চাকরিটাও। অথচ বিপরীতে আমি তাকে দিয়েছি কষ্ট, অবহেলা। পুরোটা সময় ফারহান হৃদিতার চোখের দিকে তাকিয়েছিল। চোখের কোণে তার জল, চোখ ভিজে উপস্থিত অনেকেরই। ফারহান হালকা হাসল, অতপর আবারও বলা শুরু করল। আজ আমি সকলের সামনে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি হৃদ, ভীষণ রকম ভালোবাসি। যতটা ভালোবাসা পেলে সমুদ্র নির্দ্বিধায় গর্জন করে আছড়ে পড়তে পারে মাটিতে, যতটা ভালোবাসা পেলে তপ্ত ঘর্মাক্ত রোদে অতিষ্ঠ আমি বাড়ি ফিরে তোমার চোখে চোখ রেখে ভালোবাসি বলতে পারি, যতটা ভালোবাসলে তোমাকে পৃথিবীর এক টুকরো সুখ উপহার দিতে গিয়ে নিজের জীবনেরও পরোয়া না করতে হয়, আমি তোমাকে ঠিক ততখানি ভালোবাসি। সমুদ্রের কোলে ঢলে পড়া সূর্যের মতো লালিমায় মাখো মাখো আমার এই ভালোবাসা, যা ধীরে ধীরে গভীর থেকে আরও গভীর হতেই থাকে, হতেই থাকে। রিত, ভালোবাসাটুকু যেমন প্রকাশ্য, ভুলগুলোও প্রকাশ না করলে নয়। তোমাকে দেওয়া আঘাত, কষ্ট, অবহেলা দ্বিগুণ হয়ে ফিরে আসুক আমার জীবনে, তবুও তুমি আমার হয়েই থেকো। আমি প্রায়শ্চিত্ত করতে রাজি, তবে তোমাকে হারিয়ে নয়। পারবে আমাকে ক্ষমা করতে? পারবে আমার সংসারের একমাত্র ছত্রাধিকার হয়ে আমাদেরকে আগলে রাখতে? পারবে আমাদের আগের ভালোবাসাটুকু ফিরিয়ে দিতে? আর নিজেকে উজাড় করে নয়, বরং নিজেকে ঘিরে আমাদের ভালো থাকার দায়িত্ব নেবে? কথা দিচ্ছি, জীবন্ত ফুলের গায়ে সামান্য ফুলের টোকাটুকু আর লাগতে দেব না। চারিদিকে করতালির শব্দে হুঁশ ফেরে হৃদিতার। চোখের কোল গড়িয়ে জল পড়ছে বেহুশে। এত সুখ, এতখানি আহ্লাদ তার কপালে ছিল বুঝি? জীবনে ওঠা পড়ার খেলায় বহুবার বিধ্বস্ত হয়েছে সে। অনেক সময় নিজেকে ভীষণ ছন্নছাড়া লেগেছে, ছেড়ে দিতে ইচ্ছে করেছে জীবনের হাল। কিন্তু বিধাতার পরিকল্পনা যে আসলেই শ্রেষ্ঠ আজ আর বুঝতে বাকি নেই তার। সকলে আকুল কণ্ঠে আবেদন করছে তাকে উত্তর দেওয়ার জন্য। হৃদিতার এখন বেশ লজ্জা লাগছে, যা তার ফর্সা টুকটুকি দুই গালের লালাপ আভাধারা স্পষ্ট পরিলক্ষিত। তবুও সে চোখ রাখল সরাসরি ফারহানির চোখের দিকে, অতপর লাজুক ভঙ্গিতে বলে উঠল, ভালোবাসি। যতদিন এই দেহে প্রাণ আছি ভালোবাসবো, যতক্ষণ না দেহ শুভ্র কাপড়ে মুড়িয়ে তোমরা কাঁধে করে না বিদায় করছো। ভালো রাখবো যতক্ষণ না নিঃশ্বাসের ইতি ঘটছে। শুনে রাখো, এই প্রাণ শুধু তোমার নামেই দলিল। মুচকি হেসে ফারহান ধীর পায়ে এগিয়ে যাচ্ছে স্টেজের দিকে, তার সরল দৃষ্টি নিহিত বাহুডোরে থাকা প্রিয়তমার দিকে। আচমকা সেখানে থেকে দৌড়ে আসে নূর, কোমরে হাত দিয়ে দাঁড়ায় দুজনের সামনে, অতপর ক্ষিপ্র কণ্ঠে বলে ওঠে, তুমি মাকে কেন কোলে নিয়েছো বাবা? মা কি বেবি নাকি এখনো? এত বড় মেয়েকে কেউ কোলে নেয়? এই বাচ্চা মেয়েটার হেঁটে হেঁটে পা ব্যথা, আর তুমি মাকে কোলে নিয়েছো? হবে না, হবে না, হবে না। নূরের গাল ফুলিয়ে বলা কথা শুনে এক দফা হাসির রোল পড়ে গেল সবার মাঝে। হৃদিতা লজ্জা পেয়ে জোর করে নেমে যেতে চাইল ফারহানের কোল থেকে, কিন্তু ফারহান চাইল না, উল্টো আরো শক্তপোক্ত করে আঁকড়ে ধরল তাকে। ইতিমধ্যে নাজিম এসে কোলে তুলে নিল নূরকে, অতপর দুষ্টুমি কণ্ঠে বলে উঠল, আজকে তোমার মাকে একটু পাপার কোলে থাকতে দাও মামনি। ওরা দুজনে তোমার জন্য ভাই আনতে যাবে আজ। লাগবে না তোমার একটা ছোট্ট ভাই? ইয়াহু, সত্যি নাকি? লাগবে তো আমার। তাহলে চলো, আজকে চাচ্চু তোমাকে কোলে নেবে আর অনেক চকলেট কিনে দিবে। 5 বছর পর হৃদিতা 9 মাসের উঁচু পেট নিয়ে শুয়ে আছে বিছানায়। ফারহান আবার ফিরে পেয়েছে তার ক্যাপ্টেন পদ, ফিরে পেয়েছে তার হারিয়ে যাওয়ার সম্মান নতুন রূপে। ডিপার্টমেন্ট থেকে যথাযথ সম্মান দিয়ে বরণ করে নিয়েছে। এছাড়া তার সাহসিকতার গুণগান বেশ গর্বের সাথে শোনানো হয় নানান ট্রেনিং সেন্টারগুলোতে।
এই তো 2 মাস আগেই ফারহান আরও একটা দুঃসাহসিক অভিযান করে ফিরেছে। এই অভিযানে সে জেগে পাইন যায়নি কোনো মতে। হৃদিতা প্রেগনেন্ট শোনার পর থেকে সে এক দণ্ড তাকে কাজ ছাড়া করতে নারাজ, কিন্তু হৃদিতা এক প্রকার জোর করেই তাকে পাঠিয়েছিল অভিযানে। এই সময়টা হৃদিতার সবচেয়ে বেশি খেয়াল রেখেছেন ফারিহা। তার আদর যত্ন যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। নূর তো তাদের থেকে বেশি সময় কাটায় তার দাদা দাদির সাথে। তারা দুজনেও বয়সের ভারে ভুলে মেতে ওঠেন একমাত্র নাতনির সাথে। ঘুমের মাঝেই পেটের অসহ্য যন্ত্রণায় ঘুম ভেঙে যায় হৃদিতার। সে বুঝতে পারছে লেবার পেন উঠেছে তার। জোরে চিৎকার দিয়ে সে ডাকে ফারিহাকে। ফারহান নূরকে স্কুল থেকে পিক আপ করতে গেছে, কিছুক্ষণের মাঝেই ফিরে আসবে, কিন্তু এতটা সময় নেই তাদের হাতে। তাই নিজেরাই ক্যাব বুক করে বেরিয়ে পড়ে হৃদিতাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে। পথিমধ্যে ফারিহা ফারহানকে কল করে জানায় ঘটনা। সেও গাড়ি ঘুরিয়ে উদ্বেগে দৌড়ায় হসপিটালের উদ্দেশ্যে। হৃদিতাকে ওটিতে নিয়ে যাওয়ার সময় ফারহান অশ্রুসিক্ত চোখে তাকায় তার দিকে। এতগুলো বছরে ফারহানকে কখনো কাঁদতে দেখেনি হৃদিতা, কিন্তু আজ যেন ফারহান ছোট এক বাচ্চা। এগিয়ে এসে কাপা কাপা ঠোঁট ছোঁয়ায় হৃদিতার কপালে, অতপর বিড় করে বলে ওঠে, কতবার বারণ করলাম আমরা আর বেবি নেব না, নূর তো আছেই। একটু শোনো না আমার কথা তুমি। আমাকে কষ্ট দিয়ে ভীষণ খুশি পাও বুঝি। তোমাকে এভাবে যন্ত্রণায় ছটফট করতে দেখে আমি যে ভেঙে পড়ছি রিদ। স্যার প্লিজ ওনাকে ওটিতে নিয়ে যেতে দিন দ্রুত, এভাবে আটকাবেন না, সময় গড়িয়ে যাচ্ছে। ডাক্তারের কথায় ফারহান সোজা হয়ে দাঁড়ায়, অতপর তার হাত আলগোছে আঁকড়ে ধরে অনুরোধের সুরে বলে ওঠে, আই এম বেকিং ইউ ডক্টর, আমার স্ত্রীকে যেভাবে ভিতরে নিয়ে যাচ্ছেন এভাবে ফিরিয়ে দেবেন। ও শরীরে একটা ফুলের টোকাও লাগতে না দেওয়ার ওয়াদা করেছিলাম, অথচ আজ কতখানি ক্ষতবিক্ষত হবে সে। প্লিজ ডক্টর, আপনার কখনো যদি মনে হয় মা আর বাচ্চার মধ্যে একজনকে বেছে নেওয়া যাবে, আমার স্ত্রীকে বাঁচাবেন প্লিজ। এ একটা মানুষ কতগুলো মানুষের সুখের ভাণ্ডার আপনার জানা নেই। ডাক্তার মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ঢুকে যায় ওটির মধ্যে। এরপর সময় গড়াতে গড়াতে 3 ঘন্টা অতিক্রম। ওটির লাইট অফ হতেই ফারহান উদ্ভ্রান্তের মতো ছুটে যায় সেদিকে। বাইরে থেকে শোনা যাচ্ছে বাচ্চার কান্নার শব্দ। একজন নার্স হাসি মুখে এগিয়ে এসে ফারহানের হাতে দেয় তোয়ালে পেঁচানো ছোট্ট একটা শিশু, যেন ছোট একটা হৃদিতা। ফারহান তৃপ্ত নজরে তাকায় সেদিকে, অতপর চোখ তুলে কিছু জিজ্ঞাসা করতে যাওয়ার আগেই নার্স হাসি মুখে বলে, চিন্তার কোনো কারণ নেই, আপনার স্ত্রী একদম ঠিক আছেন, কিছুক্ষণের মধ্যেই কেবিনে শিফট করা হবে তাকে। ফারহান স্বস্তির নিঃশ্বাস ফেলে, ছেলেকে বুকে জড়িয়ে মনে মনে আওড়ায়, জাহাজ মেরিনো আমার জীবনের অনেক বড় একটা অংশ। এই জাহাজের প্রেক্ষিতে আমি পেয়েছি তোমাকে রিত। সেই স্মৃতিটুকু বহাল রাখতে আমাদের ছেলের নাম হবে মেরিন। তুমি নামে এক প্রাপ্তির সুখ।